আসসালামু আলাইকুম, স্বাগত করছি আরও একটি ট্রাভেল ভিডিওতে। আজকে আমি জার্নি করব শিক্ষা ও সংস্কৃতির নগরী রাজশাহী থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে। ভ্রমণ পার্টনার হিসেবে বেছে নিয়েছি এশিয়ার ভিতরে সর্বোচ্চ বাস দিয়ে সার্ভিস দেওয়া কোম্পানি হানিফ এন্টারপ্রাইজকে। তাদের যতগুলো রুট রয়েছে তার ভিতরে অন্যতম ঢাকা রাজশাহী এই রুটটি। তার জন্য আজকে দেখব এই রুটের ভিতরে তারা কেমন সার্ভিস দিয়ে থাকে, রাজশাহী থেকে ঢাকাতে যেতে কতটুকু সময় লাগলো, বাসের টিকিটের প্রাইস কত টাকা, কোন কোন জায়গা থেকে তাদের কাউন্টারগুলো আপনারা পাবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন একসাথে ভার্চুয়ালি জার্নি করি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে হানিফ এন্টারপ্রাইজের হিনো একে 1J নন এসি বাসে করে। আজকে যে বাসটিতে ভ্রমণ করব বাসটি হচ্ছে হিনো একে 1J। ঢাকা রাজশাহী রুটে বেশ কিছুদিন যাবত এই বাসগুলো দিয়ে কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। বাসগুলোর বডিতে কাজ করেছে তাদের নিজস্ব ওয়ার্কশপ ওবি মোটরস। আজকে যে রুটটিতে ভ্রমণ করব রাজশাহী থেকে নাটোর হয়ে সিরাজগঞ্জ যমুনা সেতু দিয়ে টাঙ্গাইল হয়ে আমরা ঢাকাতে প্রবেশ করব। রাজশাহী থেকে ঢাকার দূরত্ব 239 কিলোমিটার। রাজশাহী থেকে আমার গাড়ি ছিল 3টা বেজে 10 মিনিটে, সেই ক্ষেত্রে আমি কিন্তু 2টা 50 মিনিটের দিকে তাদের কাউন্টারে চলে আসলাম। এখানে আসলে আপনারা কিন্তু হানিফ কেটিসি এবং হানিফ এন্টারপ্রাইজ দুটোটারই কাউন্টার পেয়ে যাবেন। বরাবরের মতন আমার পছন্দ হানিফ এন্টারপ্রাইজ, তার জন্য আমি হানিফ এন্টারপ্রাইজকে বেছে নিলাম। কাউন্টারটির ভিতরে প্রবেশ করলে হাতের ডাইন সাইডে হেল্প ডেস্ক এবং হাতের বাম সাইডে ওয়েটিং লঞ্চ পেয়ে যাবেন। কাউন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বাসের টিকিটের কথা যদি আমি বলতে চাই, 710 টাকা করে নন এসি বাসের ভাড়া। ঢাকা রাজশাহী রুটের ভিতরে কিন্তু তাদের কোনো এসি বাস নেই, তবে সম্ভবত কিছুদিনের ভিতরে তারা এসি বাস চালু করতে যাচ্ছে। 3টা 5 মিনিটে আমাদের সুপারভাইজার সাহেব সবাইকে বলল গাড়িতে ওঠার জন্য। তার আগে আপনাদেরকে বাসের ভিতরটা একটু দেখিয়ে দিব। বাসের ভিতরে কিন্তু 2x2 ফাউন্ডেশনে সর্বমোট 40টি সিট ব্যবহার করা হয়েছে এবং সিটের সাথে কিন্তু লেগ রেস্ট ইউজ করেনি। যেহেতু এটা একটি লং রুট, সেই ক্ষেত্রে তারা চাইলে 36 সিট দিতে পারত, সেই ক্ষেত্রে খুবই কমফোর্টের সাথে জার্নি করা যেত। এগুলো হচ্ছে আমাদের বাসের সিটগুলো কিন্তু নরমালি অর্ডিনারি করা হয়েছে, বাট সিটগুলোতে বসে কিন্তু আপনি খুব ভালোভাবে জার্নি করতে পারবেন। সিটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সফট রয়েছে। 40 সিটের গাড়ি যেহেতু, তার জন্য লেগ স্পেসটা একটু আপনারা কম পাবেন, এটা একটু আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। এবং সিটের ঠিক পিছনে রয়েছে একটি নেটের জালি, সিটের উপরে কিন্তু চাইলে হ্যান্ডব্যাগ রাখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেবের ড্যাশবোর্ড। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু এখান থেকে পুরো বাসটিকে কন্ট্রোল করে থাকে। তো গরমের সিজন, সেই জন্য কিন্তু ফ্যান নিয়ে কোনো রকমের টেনশন করতে হবে না। দুপুর 3টা 8 মিনিটের দিকে রাজশাহী থেকে আমাদের জার্নি শুরু হলো ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে আসার সময় কিন্তু আমি ন্যাশনাল ট্রাভেলসের স্ক্যানিয়াতে করে এসেছিলাম। সেই ভিডিওটি কিন্তু আমার ডিসক্রিপশন এবং আই বাটনে শো হবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। রাজশাহীকে কিন্তু বলা হয়ে থাকে পরিচ্ছন্ন নগরী, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে কতটুকু পরিষ্কার এই শহরটা রয়েছে। রাজশাহী শহরটা যে কতটা সুন্দর তা যদি আপনারা না আসেন দেখে বুঝতে পারবেন না। আমার একদিন থাকার কথা থাকলেও কিন্তু সৌন্দর্য দেখে আমি 3 দিন থেকে যাই রাজশাহীতে। যেহেতু আজকে রাজশাহী থেকে ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে নেক্সট ফ্রাইডে কিন্তু ঢাকা থেকে কক্সবাজারে একটি ট্রাভেল ব্লগ আসবে। হয়তোবা যখন এই ভিডিওটি আপলোড হবে তখন আমি কক্সবাজার বিচে থাকবো। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি বিশ্ববিদ্যালয়ে 4 লেনের যে রোডের কাজ চলতেছে সেখানে। ন্যাশনাল ট্রাভেলসের মাল্টি এক্সেল কিন্তু চলে আসলো এবং দেশ ট্রাভেলসের হুন্দাই। মাল্টি এক্সেলে করে আসার ইচ্ছে থাকলেও শিডিউল না মেলার কারণে কিন্তু আসতে পারিনি। দেখতে দেখতে আমরা কিন্তু এখন বর্তমানে পুঠিয়ার বাজার অবস্থান করতেছি। এখানে কিন্তু তাদের কাউন্টার রয়েছে, এখানে মেবি 2 জন যাত্রী ছিল। রাজশাহীর ভিতরে যদি আপনি আসেন, যা কিছু দেখতে পান বা না পান, আমের গাছ কিন্তু আপনারা দেখতে পারবেন। যেমন ন্যাশনাল হাইওয়ের ভিতরে কিন্তু তাদের আমের গাছ রয়েছে। তবে আমি মনে করি বাংলাদেশের যতগুলো হাইওয়ে আছে প্রতিটি হাইওয়ের ভিতরে যদি ফলের গাছ লাগানো হয় তবে কেমন হয় আপনারা একটু জানিয়ে দিবেন আমাকে কমেন্ট বক্সে।
আমার সামনে যে নবীনবরণ বাসটিকে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি আশোক লেল্যান্ডের বাস। তবে এখানে মজার বিষয় হচ্ছে, আমরা যে হানিফে ভ্রমণ করতেছি, এখানে যে ড্রাইভার রয়েছে সে কিন্তু এই নবীনবরণ ড্রাইভারের ওস্তাদ কিংবা গুরু যেটাকে আমরা বলে থাকি। সেই ক্ষেত্রে এখন কিন্তু গুরু এবং শিষ্যর ভিতরে রেস চলতেছে। তো আবার অনেকে খারাপ মাইন্ডে নিতে পারেন যে ভাই রেস কেন বললেন। রেস বলাটা ভুল হচ্ছে, এটা হচ্ছে ওস্তাদ এবং শিষ্যর ভিতরে কম্পিটিশন চলতেছে যে ওস্তাদ শিষ্যকে ওভারটেক করতে পারবে কিনা। বাট ওস্তাদ কিন্তু সবসময় ওস্তাদই থেকে যায়। ঢাকা রাজশাহী রোডটা কিন্তু ওয়ান লেনের হওয়ার কারণে অনেকটা রিস্কি। সেই ক্ষেত্রে কিন্তু রাস্তার ভিতর অনেক সময় দেখা যাচ্ছে ছোট যানবাহন রয়েছে। আমরা কিন্তু এখন বর্তমানে নাটোরে অবস্থান করতেছি। নাটোরে তাদের কাউন্টার রয়েছে। নাটোর কাউন্টারটি শেষ করে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এটাই কিন্তু তাদের লাস্ট কাউন্টার রাজশাহী থেকে আসার পথে। নাটোরে এসে কিন্তু আমরা অবস্থান করি 4টা 4 মিনিটের দিকে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রাজশাহী থেকে আসতে সময় লাগলো 1 ঘন্টার মতন। নাটোরে 5 জন যাত্রী ছিল, তাদেরকে নিয়ে 10 মিনিটের ভিতরে কিন্তু আমরা আবারও জার্নি শুরু করলাম। এই জায়গাটা দেখে কিন্তু আমার কাছে এক কথায় বলতে গেলে অসাধারণ লাগতেছিল। যারা দেশের বাহিরে যান ঘোরার জন্য, তারা দেশটাকে একটু ঘুরে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। রাজশাহীর রোডগুলো যে কতটা সুন্দর তা হয়তোবা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এসে কিন্তু এই জায়গাগুলো দেখতে হবে। যেহেতু এখন বৃষ্টির সিজন, তার জন্য কিন্তু একটু পরে পরে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি পড়লে কিন্তু হাইওয়ের ভিতরে সব থেকে অ্যাক্সিডেন্টের হার বেড়ে যায়। তার জন্য কিন্তু আমাদের ড্রাইভার সাহেব খুবই স্লোলি ড্রাইভ করতেছিল। নাটোর থেকে একজন যাত্রী উঠে উনি ভুলবশত কাউন্টারের ভিতরে ফোন চার্জে রেখে চলে এসেছে। তার জন্য বনপাড়াতে 5 মিনিটের ব্রেক দেওয়া হয়, তার ফোনটি নেক্সট গাড়িতে নিয়ে আসতেছে সেটার জন্য। 15 মিনিট পরেই কিন্তু ওখান থেকে একজনে বাইকে করে এসে ফোনটি দিয়ে যায়। সেই ক্ষেত্রে বলা যায় যে হানিফ এন্টারপ্রাইজ এই রুটের ভিতরে যাত্রীদের কিন্তু খুবই ভালো পরিমাণে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে।
চলতে চলতে হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্টের দেখা পেয়ে গেলাম। দুটো পিকআপ হচ্ছে একটি আরেকটিকে মুখোমুখি সংঘর্ষ হয়, তবে কোনো প্রকারে আহত নিহত ছাড়াই কিন্তু অ্যাক্সিডেন্টটি হয়। তার জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমার এই ভিডিওটি যে ভাইয়েরা দেখতেছেন এবং যারা এই গাড়ির লাইনে রয়েছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ড্রাইভিংয়ের সময় একটু খুবই কেয়ারফুল হওয়ার চেষ্টা করবেন। আবারও আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, কারো কোনো ক্ষতি হয়নি সেটার জন্য। আমাদের যে ড্রাইভার সাহেব হিসেবে রয়েছে উনি কিন্তু খুবই এক্সপিরিয়েন্স একজন ড্রাইভার, কারণ পুরো রাস্তার ভিতরে যেখানে যতটুকু স্পিড দরকার হয়েছে উনি ওখানে অতটুকু স্পিডই প্রয়োগ করেছে। 5:35 সিরাজগঞ্জের হাটি কুমরুলে কিন্তু আমাদের হোটেল বিরতি দেয়া হবে। এখানে কিন্তু হোটেল ফুড ভিলেজে ঢাকা রাজশাহী রুটের যতগুলো বাস চলাচল করে থাকে সবাই বিরতি দিয়ে থাকে। বৃষ্টির জন্য কিন্তু অনেকটা প্যাক কাদা ছিল, তারপরে হোটেলের ভেতর অনেকটা লোকের জ্যামজট ছিল, তার জন্য ভিতরে না গিয়ে আমি কিন্তু এখানে বসে বাস লাভিং করতেছিলাম। হঠাৎ করে দেখি আমার গাড়ি আমাকে রেখেই চলে যাচ্ছে। পরে দেখি যে না, এটা আমাদের না, এটা কিন্তু হানিফের কেটিসি। সেটার জন্য কিন্তু আমি আর পিছনে পিছনে দৌড় দিলাম না। 20 মিনিট হোটেল বিরতি শেষ করে 5:55-তে আমরা কিন্তু আবারও জার্নি শুরু করলাম। মোটামুটি দিনের বেলাতে কিন্তু এই সাইডটা ফাঁকাই থাকে, তবে রাতের বেলাতে কিন্তু অনেকটা ট্রাকের চাপ দেখা যায়। হঠাৎ করে একটি বাস আমার চোখের সামনে চলে আসলো। বাসটি কি পুড়ে গিয়েছে নাকি পিছন থেকে ধোঁয়া বের হওয়ার কারণে এরকম হয়ে গিয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন কিংবা বুঝে থাকেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেতুতে ওঠার আগে কিন্তু আমাদের সামনে থেকে ট্রেন আসতেছে, তো গাড়ি থেকে ট্রেনটা দেখার মজাই কিন্তু অন্যরকম। এবং সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাবো, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড রোড থেকে থাকে কিংবা রিকোয়েস্টেড কোনো বাস থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার প্রতিটি কমেন্ট কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটি কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। আমার কাছে পার্সোনালি যমুনা সেতুর এন্ট্রেন্সটা খুবই ভালো লাগে, কারণ খুবই সুন্দর করে সবুজ দিয়ে সাজিয়ে রেখেছে। দেখতে দেখতে আমরা কিন্তু টোল প্লাজাতে চলে আসলাম। এখানে কিন্তু প্রতিটি বাসের জন্য 1000 টাকা করে টোল পরিশোধ করতে হয়। বাংলাদেশের ভিতরে পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এটাই সব থেকে বড় ব্রিজ ছিল বাংলাদেশের ভিতরে। 1J অরিজিনাল সাউন্ডের সাথে আপনারা ব্রিজটা উপভোগ করতে থাকুন।
সাইডে কিন্তু দেখতে পারতেছেন যে রেল সেতুর কাজ চলতেছে। মোটামুটি 30 থেকে 40% কাজ কমপ্লিট, হয়তোবা আর কিছুদিনের ভিতরে এগুলো উদ্বোধন হয়ে যাবে। তখন কিন্তু আর এই ব্রিজের উপর থেকে ট্রেনগুলো চলাচল করবে না। অনেকদিন যাবত কমেন্ট আসতেছে যে ভাই এসআর ট্রাভেলসকে নিয়ে একটি ভিডিও করেন, তো আশা করি খুব শীঘ্রই একটি ভিডিও পাবেন আপনারা এসআর ট্রাভেলসকে নিয়ে। তবে তাদের নন এসি বাসে ভ্রমণ করব কিংবা তাদের হুন্দাই বাসে ভ্রমণ করব, এটি আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা অবশ্যই জানিয়ে দিলে আমি সেটাতেই ভ্রমণ করব। এই সাইডের পুরো রাস্তার ভিতরে কিন্তু কাজ চলতেছে 4 লেনের। সেই ক্ষেত্রে এই সাইডের রোডগুলো যখন 4 লেনের হয়ে যাবে তখন কিন্তু যাতায়াতটা আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। যমুনা সেতু এবং এলেঙ্গা পার করে আমরা এখন বর্তমানে টাঙ্গাইলে অবস্থান করতেছি। আপনারা যারা ঢাকা টাঙ্গাইল রুটের ট্রাভেল ব্লগ দেখতে চান, সেই ক্ষেত্রে ঢাকা টাঙ্গাইল রুটের ভিতরে সার্বিক পরিবহনে করে আমার কিন্তু ট্রাভেল ব্লগ রয়েছে। ভিডিওটি আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। মঙ্গলবার থাকার কারণে কিন্তু রাস্তাটা মোটামুটি ভালোই ফাঁকা ছিল। আমরা কিন্তু এখন বর্তমানে চন্ডা পার করে নবীনগরের দিকে চলে যাচ্ছি। নবীনগরটাও কিন্তু অনেকটা সুন্দর। এই সাইডে কিন্তু আমাদের জাতীয় স্মৃতিসৌধ রয়েছে এবং এই জায়গার কিন্তু অনেকগুলো নিদর্শন রয়েছে। গাবতলীর কিছুক্ষণ আগে কিন্তু হানিফের নিজস্ব পাম্প রয়েছে, এখান থেকে কিন্তু তাদের প্রতিটি গাড়ি তেল নিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের গাড়িটি 5 মিনিটের বিরতি দেওয়া হলো তেল নেওয়ার জন্য। 8 মিনিটের বিরতি শেষ করে আমরা এখন বর্তমানে গাবতলীর দিকে চলে যাচ্ছি। আজকে কিন্তু আমাদের লাস্ট কাউন্টার হচ্ছে টেকনিক্যাল, সেই ক্ষেত্রে টেকনিক্যাল গিয়ে কিন্তু আমি নেমে যাব। সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।